কেপি জেনিত একাডেমির পক্ষ থেকে আজকের ভূগোলের ক্লাসে সকলকে স্বাগত। আজ অক্ষাংশ এবং দ্রাঘিমা এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের সামনের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে আশা করি খুবই কাজে লাগবে। আর এই ক্লাসটি ডিটেলস ক্লাসটি তার আগের ক্লাসে করা আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তাই এই ক্লাসটি শুরু করছি আজকে। প্রথমে যে প্রশ্ন আছে, ভারতের অক্ষাংশের বিস্তৃতি কত? ভারতের অক্ষাংশগত বিস্তৃতি, যে এটা হচ্ছে ভারতের ম্যাপ, ভারতের অক্ষাংশ হচ্ছে যে উত্তর দক্ষিণে কতটা বিস্তৃত সেটা হচ্ছে তার অক্ষাংশগত বিস্তৃতি। আর যেটা পূর্ব পশ্চিমে থাকবে সেটা হচ্ছে দ্রাঘিমাগত বিস্তৃতি। অক্ষাংশগত বিস্তৃতি যে আছে 4°8' নর্থ থেকে 36°7' নর্থ আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তরতম যে বিন্দু আছে ভারতের সেটা হচ্ছে নর্থে ইন্দ্রাকল। ইন্দ্রাকলের অক্ষাংশ 37°6' এবং দক্ষিণ যেটা আছে সেটা আছে কন্যাকুমারী দক্ষিণতম, সেটা আছে কত 8°4' নর্থ। তাহলে এখানে যে অপশন আছে 8°4' নর্থ এবং 37°6' নর্থ, এটা হলো তার অক্ষাংশগত বিস্তৃতি। আমরা দেখে নেব যে এটা মূল ভূখণ্ডের, যদি পুরো দক্ষিণতম বিন্দু বলা হয় সেই ক্ষেত্রে দেখবো ইন্দিরা পয়েন্ট, যার অক্ষাংশ হবে 6°45' 20" নর্থ হবে দক্ষিণতম বিন্দু। এরপর আমরা দেখে নেব যে পূর্বতম এবং পশ্চিমতম বিন্দু কোনটা ভারতের। ভারতের পূর্বতম যেটা আছে অরুণাচল প্রদেশের কিবিথু। এই অরুণাচল প্রদেশের কিবিথু হচ্ছে 37°25' ইস্ট, এবং পশ্চিম দিকে যে পয়েন্ট আছে সর্বপশ্চিম সেটা কত, সেটা গুজরাটের গুহারমতি, সেটা হচ্ছে 68°7' ইস্ট। এটা হলো সব থেকে পশ্চিমতম বিন্দু। তো আমরা দেখে নিলাম যে উত্তরতম বিন্দু হলো কি ইন্দিরাকল, দক্ষিণতম যেটা মূল ভূখণ্ডের সেটা হচ্ছে কন্যাকুমারী, সর্বদক্ষিণে যদি হয় সেটা হবে কি ইন্দিরা পয়েন্ট, পশ্চিমতম যদি হয় সেটা হচ্ছে গুহারমতি, আর পূর্বতম যদি হয় সেটা হবে কিবিথু। তাই এটা উত্তর হয়েছে অপশন সি, 8°4' নর্থ থেকে 37°6' নর্থ হলো এর অক্ষাংশগত বিস্তৃতি। তারপরে প্রশ্ন, গ্রিনিচের সময় এবং ভারতের সময়ের ব্যবধান কত? যে গ্রিনিচের সময় আমাদের যে মূল মধ্যরেখা উপর দিকে গেছে গ্রিনিচের, সেটা হচ্ছে 0° মান, আর ভারতের যে প্রমাণ সময় সেটা হচ্ছে 82°30' ইস্ট। এই দুটোর পার্থক্য আমরা যদি করি তাহলে সেটা বেরোবে 82°30' ইস্ট। আমরা জানি 1° পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে এখানে আমার 82° আছে, তাহলে 82° সময়ের পার্থক্য হবে 4 × 82°, 328 মিনিট। আর 30 সেকেন্ড পড়ে আছে, আমরা জানি 30 মিনিট পড়ে আছে, 1 মিনিট সমান 4 সেকেন্ড, 1 মিনিট সমান 4 সেকেন্ড। তাহলে এখানে 30 সেকেন্ড 30 মিনিট আছে, 30 মিনিট সমান 4 × 30 সমান 120 সেকেন্ড। 120 সেকেন্ডটাকে যদি আমি মিনিটে করি তাহলে সেটা হবে কি 2 মিনিট। তাহলে টোটাল হয়ে গেল কত 328 আর 2 হচ্ছে 330 মিনিট। এই 330 মিনিটটাকে যদি আমি ঘন্টায় প্রকাশ করি তাহলে হবে কত, 330কে ঘন্টায় প্রকাশ করলে হবে 330 তাহলে এটা 5 ঘন্টা, আর যেটা পড়লো সেটা হয়ে গেল 330 মিনিট। তাহলে সময়ের পার্থক্য কত হলো, 0 থেকে 82°30' পার্থক্য হলো 5 ঘন্টা 30 মিনিট। তো এখানে যে অপশন আছে বি, অপশন বি হবে এর অ্যান্সার। পরের প্রশ্ন, পরপর দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব কোথায় সব থেকে বেশি হয়? অপশন আছে নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, মেরুবৃত্তীয় অঞ্চল আর মেরু অঞ্চলে। তো পৃথিবীর যে মাঝ বরাবর যে রেখাটা গেছে 0° হচ্ছে নিরক্ষ রেখা, এর সমান্তরাল যে রেখাগুলো সেগুলোকে বলা হচ্ছে অক্ষরেখা, অক্ষরেখাগুলো সমান্তরাল হয়ে গেছে। আর যে রেখাটা গেছে এটা মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা থেকে এই রেখাগুলো এগুলো হচ্ছে দ্রাঘিমা, দ্রাঘিমা রেখা। ওদের রেখাকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। আমরা দেখতে পাচ্ছি দ্রাঘিমা রেখাগুলো এসে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এবং যে নিরক্ষীয় অঞ্চল আছে নিরক্ষীয় অঞ্চলে দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব বেশি। যত আমরা নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাচ্ছি, উত্তর বা দক্ষিণ দিকে যাই না কেন, তত কি হবে তার পরিমাণটা, তার রৈখিক দূরত্বটা কমে আসছে। তাহলে নিরক্ষরেখা থেকে যত উত্তরে বা যত দক্ষিণে যাব তার কি হবে, রেখার দূরত্বটা কমে আসবে। তাই এক্ষেত্রে পরপর দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব সর্বাধিক হয় কোথায়, তাহলে সর্বাধিক হবে কোথায়, নিরক্ষীয় অঞ্চলে। এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট
পৃথিবী পৃষ্ঠে অক্ষরেখা ও দাগিমা রেখার সাহায্যে অবস্থান নির্ণয় করা হয়। যে অক্ষরেখা বর্তমানে অবস্থান নির্ণয় করতে গেলে অক্ষরেখা দাগিমা রেখাটা সব থেকে গুরুত্বপূর্ণ। তাই অক্ষরেখা এবং দাগিমা রেখার সাহায্যে অবস্থান নির্ণয়ের পদ্ধতিটির ধারণাটা প্রথম যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন টলেমি, গ্যালিলিও, কোপারনিকাস না এরাটোস্থিনিস। এদের মধ্যে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন এরাটোস্থিনিস। এটা হচ্ছে এর সঠিক অ্যান্সার। নেক্সট, পৃথিবীর উপর কল্পিত অক্ষরেখা ও দাগিমা রেখার সাহায্যে নির্ণয় করা জালককে কি বলা হয়? কল্পিত, যে পৃথিবীর উপর আমরা যে অক্ষরেখা দাগিমা রেখাগুলো নিয়ে আমরা পড়ি, সেই অক্ষরেখা দাগিমা রেখাগুলো কিছু কল্পিত রেখা। একই অক্ষাংশযুক্ত স্থানগুলোকে যখন যোগ করা হয় তখন তাকে বলা হচ্ছে অক্ষরেখা, আর একই দাগিমা যুক্ত স্থানগুলোকে যখন যোগ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। এই দাগিমা রেখাগুলো যখন আমরা কল্পনা করছি তখন জালের মতো সৃষ্টি হচ্ছে, এক একটাকে বলা হচ্ছে গ্রিড, এবং সবগুলো নিয়ে জালক। এটাকে বলা হচ্ছে কি, এটা কোশ্চেন আছে যে পৃথিবীর উপর কল্পিত যে অক্ষরেখা দাগিমা রেখার সাহায্যে নির্ণয় করে জালককে কি বলা হয়? ভৌগোলিক জালক, রৈখিক জালক, আয়তাকার জালক আর বৃত্তাকার জালক। এই যে ভূগোলের বিষয়, এইটাই হয়ে যাবে কি ভৌগোলিক জালক। পরের প্রশ্ন, পৃথিবীর উভয় গোলার্ধে 1 ডিগ্রি অন্তর মোট অক্ষরেখার সংখ্যা কত? পৃথিবীর উভয় গোলার্ধে 1 ডিগ্রি অন্তর মোট অক্ষরেখার সংখ্যা কত? যে মোট অক্ষরেখার সংখ্যা কত, যে অক্ষরেখাগুলোর সংখ্যা কত হবে পৃথিবীর 1 ডিগ্রি অন্তর নিরক্ষরেখার সমান্তরালে অক্ষরেখাগুলো কল্পনা করা হয়। নিরক্ষরেখা আছে, এই দিকে আছে কত 90 ডিগ্রি উত্তর, আর এটা হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ। তো এখানে যে অক্ষরেখাগুলো কল্পনা করা হয়েছে 1 ডিগ্রি অন্তর গেছে, এখানে যে 90 ডিগ্রি পর্যন্ত গেছে এটা বিন্দুতে পরিণত হয়েছে, তাই এটা রেখা নয়। আর একইভাবে এইদিকে 1 ডিগ্রি অন্তর অন্তর রেখাগুলো টানা হয়েছে, কিন্তু যখন 90 ডিগ্রিতে গেছে তখন সেটা পয়েন্ট হয়ে গেছে অক্ষাংশটা, তাই এটা রেখা নয়, এই দুটো রেখা নয়। তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমি পেলাম কতগুলো? 89টি। এইদিকেও দক্ষিণে কতগুলো পেলাম? 89টি। তাহলে টোটাল কত হলো? 89 আর 89, 9 9 18 1 18 16 17 178 পেলাম। ঠিক আছে, কিন্তু এখানে যে নিরক্ষরেখা আছে এর পর থেকে আমি 1 ডিগ্রি আমি গণনা করে গেছি, তাই 0 ডিগ্রিটাকে একবার আমাকে যোগ করতে হবে, কারণ এর পর থেকেও এখানে 1 ডিগ্রি শুরু হচ্ছে, 1 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আসতে 89 ডিগ্রিতে লাস্ট ছিল, তাই 0 ডিগ্রিটাকে আমি যোগ করে দিলাম। তাহলে উত্তর হয়ে যাচ্ছে কত? 189টি। তাহলে পৃথিবীর উপর উভয় গোলার্ধে 1 ডিগ্রি অন্তর মোট অক্ষরেখার সংখ্যা হবে কত? অপশন বি 179টি। পরের প্রশ্ন, 1 ডিগ্রি অন্তর মোট দাগিমা রেখার সংখ্যা কত? অক্ষরেখা জানলাম, এবার জানবো দাগিমা রেখার সংখ্যা কত। এভাবে 1 ডিগ্রি অন্তর যদি দাগিমা রেখার সংখ্যাগুলো জানি, এটা মূল মধ্যরেখা থেকে শুরু করে 1 ডিগ্রি অন্তর করে টানা হয়েছে, এগুলো টানা হয়েছে দুদিকে, তাহলে কি হলো? উভয় গোলার্ধ মানে পূর্ব পশ্চিম, উভয় গোলার্ধ পূর্ব পশ্চিম, তাহলে 0 ডিগ্রি হচ্ছে সর্বনিম্ন, সর্বোচ্চ হচ্ছে কত? 180, তাই এটার সংখ্যা হবে 180 যুক্ত 180 সমান 360টি। তাই 1 ডিগ্রি অন্তর মোট দাগিমা রেখার সংখ্যা হচ্ছে কত? 360টি। অপশন ডি আছে 360, অপশন ডি হচ্ছে উত্তর। গ্রিনিচে যে সময় নির্ণায়ক ঘড়ি, যেটা থেকে কি করা হয়? সময় নির্ণয় করা হচ্ছে। গ্রিনিচের উপর মূল মধ্যরেখা গেছে, যার মান হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি, এবং তার উপর বেশ করে সব সময়গুলো নির্ণয় করা হয়। গ্রিনিচে যে সময় নির্ণায়ক ঘড়ি আছে এখানে ব্যারোমিটার, ব্যারোমিটারে কি করা হয়? ব্যারোমিটারে বায়ুর চাপ মাপা হয়, ব্যারোমিটারে বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার। তারপরে আছে থার্মোমিটার, এটা বায়ুর উষ্ণতা মাপা হয়, বায়ুর উষ্ণতা মাপক যন্ত্র। এনিমোমিটার, এনিমোমিটার যেটা আছে এটা হচ্ছে বায়ুর গতিবেগ মাপা হয়। আর অপশন যেটা বি ক্রোনোমিটার, এই ক্রোনোমিটার হয়ে গ্রিনিচের সময় নির্ণয়। তাহলে ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ, বায়ুর চাপ মাপা হয়। ক্রোনোমিটার হয়ে গেল কি? গ্রিনিচের সময়। অ্যানিমোমিটার যেটা হচ্ছে বায়ুর গতিবেগ। থার্মোমিটার হচ্ছে বায়ুর উষ্ণতা মাপার জন্য ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, এখানে আছে যে নিরক্ষরেখার অপর নাম কি? নিরক্ষরেখার অপর নাম, যে প্রথমে দেশান্তর রেখা, বি বিষুব রেখা, সি আছে সমষ্ণ রেখা, সমষ্ণ রেখা, আর এটা আন্তর্জাতিক তালি রেখা। আমরা যখন আলোচনা করে দেখেছি যে আন্তর্জাতিক তালি রেখার মান হচ্ছে 180 ডিগ্রি, তাই এটা কি নিরক্ষরেখা নয়। সমষ্ণ রেখা হচ্ছে সমান উষ্ণতাযুক্ত অঞ্চলগুলিকে যে রেখা দিয়ে যোগ করা হয়,
সমোষ্ণ রেখা হচ্ছে সমান উষ্ণতা যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দিয়ে যোগ করা হয়, কাল্পনিক দিয়ে যোগ করে তাকে বলা হচ্ছে সমোষ্ণ রেখা। দেশান্ত রেখা, দেশান্ত রেখা বলা হয়, দ্রাঘিমা রেখাকে বলা হয় দেশান্ত রেখা, দ্রাঘিমা রেখাকে বলা হয় দেশান্ত রেখা। পড়ে রইল কি বিষুব রেখা, নিরক্ষ রেখার অপর নাম হলো কি, তাহলে হয়ে গেল কি বিষুব রেখা হলো নিরক্ষ রেখার অপর নাম বিষুব রেখা। বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন রাত্রি। নেক্সট, নিম্নলিখিত কোন দেশটির ঘড়ির সময় এবং ভারতের ঘড়ির সময় এক? তাহলে ঘড়ির সময় কি করা হয়, যে প্রমাণ দ্রাঘিমা রেখা দিয়ে সেই দেশের ঘড়ির সময় নির্ণয় করা হয়। তো নিম্নলিখিত যে সময়, যে কোন দেশের ঘড়ির সময় এবং ভারতের সময় এক হবে, তা দেখা যাচ্ছে নেপাল আছে, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। ভারতের যে প্রমাণ সময় নির্ণয় করা হয় 82°30' ইস্ট, এই দ্রাঘিমা রেখার সাহায্যে নির্ণয় করা হয়। তো সেটা গেছে কি, সেটা উত্তরপ্রদেশের উপর দিয়ে গেছে, এবং আমাদের কোথায় আছে পশ্চিম দিকে অবস্থিত আছে পাকিস্তান, বাংলাদেশ আছে পূর্ব দিকে অবস্থান করে, এবং যেখানে আছে পাকিস্তান, বাংলাদেশ আর নেপাল, নেপাল ভারতের প্রমাণ অক্ষরেখার পূর্ব দিকে, এবং কি আছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা আছে। এই পাকিস্তান কি হয় 30 মিনিট আমাদের থেকে পিছিয়ে, 30 মিনিট পিছিয়ে সময়ের থেকে। বাংলাদেশ আমাদের সময়ের থেকে, ইন্ডিয়ান সময়ের থেকে 30 মিনিট এগিয়ে আছে। নেপাল, নেপাল আমাদের থেকে 15 মিনিট সময় এগিয়ে আছে, 15 মিনিট সময় এগিয়ে আছে। তাহলে বাংলাদেশ পূর্ব দিকে হওয়ার জন্য বাংলাদেশ এগিয়ে আছে প্রমাণ দ্রাঘিমার থেকে, নেপালও প্রমাণ দ্রাঘিমার থেকে আগে বলে 15 মিনিট এগিয়ে, আর পাকিস্তান আমার থেকে পিছিয়ে বলে 30 মিনিট পিছিয়ে আছে। আমাদের সাথে যে রেখাটা যাচ্ছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রমাণ সময় আর ভারতীয় প্রমাণ সময় এক, মানে একই প্রমাণ দ্রাঘিমা রেখা নেওয়া হয়েছে। তাই নিম্নলিখিত কোন দেশটির প্রমাণ সময় এবং ভারতের ঘড়ির সময় এক? সেটা অপশন ডি হচ্ছে, অপশন ডি হচ্ছে অ্যান্সার, কারণ এদের সময় দুটোই, ভারত এবং শ্রীলঙ্কার সময়টা একই। নেক্সট, ভারতীয় মূল মধ্যরেখা যে রাজ্যগুলির উপর দিয়ে গেছে, ভারতীয় মূল মধ্যরেখা, ভারতে যেটা প্রমাণ, যেটা সময় নির্ণয় করে 82°30' ইস্ট, এই রেখাটি কোন রাজ্যের উপর দিয়ে গেছে, এটা হয়ে গেছে এখানে প্রশ্ন। তার ভারতীয় মূল মধ্যরেখা কোন রাজ্যগুলির উপর দিয়ে গেছে, এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স মনে রাখবে, MACOU, MACOU, তাই তো। আমরা প্রথমে দেখে নিই কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। প্রথমে গেছে উত্তরপ্রদেশ, নেক্সট এই যে রাজ্য, এই রাজ্যটা হচ্ছে মধ্যপ্রদেশ, নেক্সট আছে এইটা, এই জায়গাটা বলা হচ্ছে ছত্তিশগড়, তারপরে এই জায়গাটা হচ্ছে উড়িষ্যা, আর এই জায়গাটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে এই রেখাটা এই রাজ্যের উপর দিয়ে গেছে। তাহলে এই অপশনগুলো যেখানে থাকবে সেটা উত্তর হবে। তাহলে এম ফর মধ্যপ্রদেশ, এ ফর অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, সি ফর ছত্তিশগড়, ও ফর ওড়িশা, আর ইউ ফর উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ অপশন এ তে উত্তর আছে, তাই উত্তর হয়ে যাচ্ছে কি, সব অপশন মিলছে, তাই এটা হবে এর উত্তর। পরের প্রশ্ন, যে কর্কক্রান্তি রেখা নিম্নের কোন রাজ্যগুলির মধ্য দিয়ে যায় না? আমরা আগে জানবো যে কর্কক্রান্তি রেখা কোন রাজ্যের, কর্কক্রান্তি রেখার মান হচ্ছে 23.5° নর্থ, 23.5° নর্থ। এটা কোন দিকে আছে? পশ্চিম দিক থেকে গেছে, পশ্চিমে গুজরাট, তারপর রাজস্থান, একটু অংশ স্পর্শ করেছে রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, এই জায়গাটা ত্রিপুরা, তারপরে হচ্ছে মিজোরাম। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টি রাজ্যের মধ্যে দিয়ে ভারতের উপর কর্কটক্রান্তি রেখা গেছে। তাহলে এখানে যে কর্কটক্রান্তি যে রাজ্যের উপর দিয়ে যায় না, তাহলে গুজরাটের মধ্যে দিয়ে গেছে, তাই গুজরাট হবে না। তারপর হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরার এইখানে যে অপশন আছে, যে এখানে ত্রিপুরা আছে, ত্রিপুরার মধ্যে গেছে, তাই এটা হবে না। ছত্তিশগড়ের মধ্যে দিয়েও গেছে, ছত্তিশগড়, তাই হচ্ছে না ছত্তিশগড়। এখানে যেটা আছে সেটা ছত্তিশগড়ের মধ্যে দিয়ে গেছে। আর লাস্ট যে অপশন আছে বিহার, বিহার রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা যাচ্ছে না, তাই অপশন ডি এটা হচ্ছে উত্তর। তাহলে কর্কটক্রান্তি রেখা যাচ্ছে না এখানের মধ্যে বিহার। পরের প্রশ্ন,
নিম্নলিখিত রাজ্যের রাজধানীগুলির মধ্যে কোনটি নিরক্ষরেখার সবচেয়ে কাছে? যে রাজ্যের রাজধানীগুলো দেওয়া আছে তার মধ্যে সব থেকে কাছের কোনটা? যে আমাদের এখানে দেখেছিলাম কি যে নিরক্ষরেখা থেকে অনেকটা উপরে কর্কটীয় অঞ্চলে অবস্থান করছে, কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝ বরাবর গেছে, তাই নিরক্ষরেখা থেকে যত দক্ষিণে হবে যে স্থানটি, সেই স্থানটি নিরক্ষরেখার সবচেয়ে কাছে অবস্থান করবে, কারণ ভারত উত্তর গোলার্ধে অবস্থিত। তাই এখানে যে অপশন আছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ আছে তেলেঙ্গানা, ভুবনেশ্বর, ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যা, তারপর হচ্ছে পানাজি, পানাজি হচ্ছে গোয়া, আর হচ্ছে মুম্বাই হচ্ছে মহারাষ্ট্র। তার মধ্যে আমরা দেখতে পেলাম কি সব থেকে দক্ষিণে যে জায়গাটা সেটা হয়ে গেল কি গোয়া, গোয়ার হচ্ছে পানাজি, পানাজি হবে উত্তর, সব থেকে দক্ষিণে বা নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করছে সেটা হচ্ছে পানাজি। পরের প্রশ্ন, গুজরাট ও অরুণাচল প্রদেশ পর্যন্ত আনুমানিক সময়ের ব্যবধান কত? গুজরাট আর অরুণাচল প্রদেশের মধ্যে সাময়িক যে সময়ের ব্যবধান, এখানটা হচ্ছে গুজরাট, শেষ সীমা একটা অরুণাচল প্রদেশ, এর মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা 29 ডিগ্রি থেকে কিছু বেশি, 29 ডিগ্রি দ্রাঘিমাগত। তাহলে 1 ডিগ্রির জন্য 4 মিনিট হয়, 29-এর জন্য কত হবে? 3, 116, 116 থেকে একটু বেশি হবে, যেটা ফ্র্যাকশন আছে 30 মিনিটের জন্য। তার জন্য এখানে যে উত্তর আছে সেই উত্তর হয়ে যাবে কি 116 মিনিট, তার জন্য প্রায় কত হয়ে যাবে 2 ঘন্টা হবে এর উত্তর। তাই গুজরাট ও অরুণাচল প্রদেশের মধ্যে আনুমানিক সময়ের ব্যবধানের পার্থক্য হবে 2 ঘন্টা। পরের প্রশ্ন, বিষুব রেখা নিচের কোন দেশের মধ্য দিয়ে যায় না? বিষুব রেখা, বিষুব রেখা যেটা আগেই বললাম, বিষুব রেখার মান হচ্ছে 0 ডিগ্রি, যেটা ওয়ার্ল্ড এর মধ্যে দিয়ে ম্যাপের মধ্যে দিয়ে গেছে, যেখানে যেখানে যেগুলো আছে ইকুয়েডর, ইকুয়েডর আছে, কলম্বিয়া, সাও টোমে, আর আছে প্রিন্সিপে, আর হচ্ছে এটা কি আছে কঙ্গো, আর ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো আছে, এখানে উগান্ডা, সোমালিয়া, কেনিয়া, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, কিরিবতি। এই জায়গাগুলোর মধ্য দিয়ে নিরক্ষরেখা গেছে। এখানের মধ্যে যে জায়গাটা যায়নি সেটা হলো, দেখতে পাচ্ছি কি আমাদের ইন্ডিয়া, যে ইন্ডিয়া এখানে আছে, এই ভারত, ভারত কিন্তু নিরক্ষরেখার উত্তরে অবস্থিত, তাই ভারত নিরক্ষরেখা যাচ্ছে না, ভারতের উপর দিয়ে নিরক্ষরেখা যাচ্ছে না, তাই অপশন সি এর হচ্ছে সঠিক উত্তর। পরে যেটা আছে যে নিরক্ষরেখা 13টি দেশের মধ্য দিয়ে গেছে এবং 3টি মহাদেশ এবং 3টি জলাশয়ের মধ্য দিয়ে গেছে, সেগুলো একটু দেখে নাও। যে দক্ষিণ আমেরিকার মধ্যে হচ্ছে ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, আফ্রিকার মধ্যে যে গ্যাবন, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, কঙ্গো, উগান্ডা, কেনিয়া, সাও টোমে, প্রিন্সিপে এবং সোমালিয়া, আর এশিয়ার মধ্যে গেছে মালদ্বীপ, ইন্দোনেশিয়া এবং কিরাবতী। আর যে 3টি জলাশয়, একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগর, এগুলোর মধ্য দিয়ে নিরক্ষরেখা গেছে। পরের, গ্লোব কে তৈরি করেন? গ্লোব, গ্লোব তৈরি করেন মার্টিন বেহাইম, মার্টিন লুথার, মার্টিন চার্নভ, মার্টিন জন মার্টিন। এই যে গ্লোব হচ্ছে পৃথিবীর যে অবয়ব রূপে একটা যে মডেল তৈরি করা, এবং মডেলটা দিয়ে আমাদের ভৌগোলিক অনেক কিছু বিষয় জানা যায়, সেই গ্লোব আবিষ্কার যে তৈরি করেন তিনি হচ্ছেন মার্টিন বেহাইম। 1492 সালে মার্টিন বেহাইম এটা তৈরি করেন। পরের প্রশ্ন, দুটি অক্ষরেখার মধ্যবর্তী গড় দূরত্ব কত? দুটি অক্ষরেখা, নিরক্ষরেখার সমান্তরাল যে রেখাটা সেটাকে বলা হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখাগুলো পরস্পর হয় সমান্তরাল, তার মানে কি হয়, অক্ষরেখা যেহেতু পরস্পর সমান্তরাল, সমান্তরাল হতে গেলে কি করতে হবে, মাঝের দূরত্বটা সবসময় কি থাকবে, এখানে যে মাপ হবে এখানে তাই একই হতে হবে, না হলে কি হবে, অক্ষরেখাগুলো সমান্তরাল হবে না। তাই তাদের মধ্যে সবসময় গড় দূরত্ব, একটা দূরত্ব থাকবে, এক থাকতে হবে, নাহলে কি হবে, কোথাও না কোথাও যে মিশে যাবে। তো এখানে আছে 116 মিটার, 100 মিটার, 111 মিটার, 118 মিটার। দুটি অক্ষরেখার মধ্যে মাঝের যে রৈখিক দূরত্ব সেই গড় দূরত্ব হচ্ছে 111 মিটার। অপশন সি সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গের কটি জেলার মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? কর্কটক্রান্তি রেখা কটি জেলার মধ্যে দিয়ে গেছে? পশ্চিমবঙ্গের এই জায়গার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। কর্কটক্রান্তি রেখা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গে। তাহলে কোন কোন জেলাগুলো পেলাম? 1 নম্বর পাচ্ছি পুরুলিয়া, পুরুলিয়া। দ্বিতীয় কোনটা পাচ্ছি? দ্বিতীয় পাচ্ছি বাঁকুড়া। 3 নম্বর পাচ্ছি পশ্চিম বর্ধমান। 4 নম্বর পূর্ব বর্ধমান। আর 5 নম্বর পেলাম নদিয়া, নদিয়া। তাই এই রেখাটা কোথায় গেছে? এই রেখাটা এই যে জেলাগুলোর উপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গের, তাই এখানে যে করা পেয়েছি 5টা, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 5টার
উপর দিয়ে গেছে। পরের প্রশ্ন, পূর্ব গোলার্ধে থেকে আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে যদি পশ্চিম গোলার্ধে যায়, আন্তর্জাতিক তারিখ রেখার মান হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রি পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধ। বলা হচ্ছে পূর্ব গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে যদি পশ্চিম গোলার্ধে যাওয়া যায় তাহলে কি হবে, 24 ঘন্টা কমবে, 24 ঘন্টা বাড়বে, 12 ঘন্টা কমবে, 12 ঘন্টা বাড়বে। যখন পূর্ব গোলার্ধ থেকে পেরিয়ে পশ্চিম গোলার্ধে যায় তখন তার তারিখ রেখাটাও চেঞ্জ হয়ে যায়, তার জন্য আন্তর্জাতিক তারিখ রেখা বলা হচ্ছে। এবং পূর্ব থেকে যখন পশ্চিমে যায় তখন 24 ঘন্টা সময়টা কি হয়, কমে যায়, 24 ঘন্টা সময় কমে গেল। তাই অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের উত্তর, এই পরের প্রশ্ন, একটি স্থান ও তার প্রতিপাদ্য স্থানের মধ্যে পার্থক্য কত? যখন আমরা আলোচনা করেছিলাম দেখেছিলাম যে একটা স্থান, কোন একটা স্থান আছে, তার কোন একটা স্থান এবং পৃথিবীর ভূকেন্দ্র সেটাকে ছেদ করে বিপরীত দিকে যে স্থান, সেই স্থানে এই স্থানের যদি বি স্থানে হয় ভূকেন্দ্র ছেদ করে আসে তাহলে বি স্থানটা হলো তার প্রতিপাদ্য স্থান। এবং তার দ্রাঘিমাগত পার্থক্য কত যে কোনো একদিকে, সেটা হচ্ছে 180 ডিগ্রি তার দ্রাঘিমাগত পার্থক্য। তাহলে কি হলো, 1 ডিগ্রি দ্রাঘিমাগত পার্থক্য সময়ের পার্থক্য হয় কত মিনিট, 4 মিনিট। তাহলে এখানে আমাদের পার্থক্য কত আছে, একটি স্থান ও তার প্রতিপাদ্য স্থানের মধ্যে দ্রাঘিমাগত পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির পার্থক্য কত, তাহলে 180 ডিগ্রি ইন্টু 4, 720 মিনিট। 720 মিনিটকে যখন আমরা ঘন্টায় করব তখন সেটা হবে 12 6 72, তাহলে হচ্ছে 12 ঘন্টা। 720 মিনিট বা 12 ঘন্টা। তাই এখানে অপশন বি হচ্ছে 12 ঘন্টা এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমা সময়ের ব্যবধান কত? এই মাত্রই বলেছি 1 ডিগ্রি দ্রাঘিমা সময়ের পার্থক্য হলো 4 মিনিট। পরের, পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়ে অক্ষরেখা দ্রাঘিমা রেখা ব্যবহার করেন কে? এটা কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, এটা হচ্ছে এরাটোস্থেনিস ব্যবহার করেন, এরাটোস্থেনিস। পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয় এরাটোস্থেনিস। দিন ও রাতের মধ্যে উষ্ণতার প্রসর সর্বাপেক্ষা কম যে অক্ষরেখা বরাবর। দিন ও রাতের মধ্যে যে ব্যবধান, প্রসর মানে বলা হচ্ছে দিনের উষ্ণতা এবং রাতের উষ্ণতার বিয়োগফলকে বলা হচ্ছে উষ্ণতার প্রসর। তাহলে দিন ও রাতের উষ্ণতার মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের সর্বাপেক্ষা কম কোন অক্ষরেখা বরাবর? নিরক্ষরেখাতে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে, দিনের বেলাতে উষ্ণ থাকছে, রাতের বেলাতে উষ্ণতা যথেষ্ট কমছে না। কিন্তু মেরু অঞ্চল দিকে তির্যক ভাবে পড়ছে বা এই অঞ্চলগুলোতে পড়ছে, তার তুলনায় কি হয়, নিরক্ষীয় অঞ্চলটাতে উষ্ণতার পার্থক্যটা খুব একটা বেশি কমা বাড়া হয় না। একটাই ঋতু বিরাজ করে নিরক্ষীয় অঞ্চলে, সেটা হচ্ছে গ্রীষ্ম ঋতু, কারণ এখানে সূর্যরশ্মি সারা বছরই লম্বভাবে কিরণ দিচ্ছে। তাই দিন ও রাতের মধ্যেও তাই উষ্ণতার প্রসর সর্বাপেক্ষা কম, এখানে ডিফারেন্স কম থাকে, সেটা উত্তর হবে অপশন এ নিরক্ষরেখা। নেক্সট, নিরক্ষরেখায় 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমা রেখার রৈখিক ব্যবধান কত? নিরক্ষরেখাতে 1 ডিগ্রি অন্তর যে দ্রাঘিমা রেখাগুলো আছে, নিরক্ষরেখা আছে, এইদিকে দ্রাঘিমা রেখাগুলো আছে। আমরা দেখেছিলাম কি যে দ্রাঘিমা রেখাগুলো নিরক্ষরেখা বরাবর বেশি বিস্তৃত নিরক্ষরেখায়, তারপরে যত আমরা উত্তর মেরু বা দক্ষিণ মেরু দিকে যাব তার ব্যবধানটা কি হয়, কমে আসে। তাই নিরক্ষরেখার ব্যবধানটা কি থাকে, সবচেয়ে বেশি থাকে। তাহলে নিরক্ষরেখা বরাবর 1 ডিগ্রি অন্তর যে দুটি দ্রাঘিমা রেখা, দুটি দ্রাঘিমা রেখার মধ্যে যে গড় যে রৈখিক দূরত্ব কত? রৈখিক দূরত্ব হবে অপশন বি 111.3 কিমি। পরের প্রশ্ন, মকর সংক্রান্তি, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন হচ্ছে, তার সাথে কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, তারপরে জলবিষুব মহাবিষুব হয়। তাহলে বিষুব যখন হয় তখন কি হয়, সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, তখন সেটাকে বলা হচ্ছে বিষুব। তখন তাকে বলা হচ্ছে বিষুব। যখন সূর্যরশ্মি লম্বভাবে নিরক্ষরেখার উপর কিরণ দেয় তখন সেটা হয় বিষুব। আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি দক্ষিণ, আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। এটাকে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটাকে বলা হচ্ছে মকর ক্রান্তি রেখা। তাই কর্কট ক্রান্তি রেখার উপর যখন, এই মকর ক্রান্তি রেখার উপর যখন কিরণ দেবে তখন সেটা হবে মকর সংক্রান্তি রেখা। এটা দেয়, মকর ক্রান্তি রেখার উপর কিরণ দেয় 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর উত্তর হবে 22শে, মকর সংক্রান্তি যেটা হয় সেটা উত্তর হবে 22শে ডিসেম্বর। এরপরে সূর্য যখন উত্তর দিকে যায় তখন কি হয়, নিরক্ষরেখা, এটা হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি। এরপরে 3 মাস পর 22শে ডিসেম্বর,
22 ডিসেম্বর হয়ে গেল কি মকর সংক্রান্তি। 22 ডিসেম্বর পর থেকে যখন 3 মাস যাচ্ছে তখন কিছু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ হচ্ছে 21 মার্চ, প্রথমবার দিচ্ছে 21 মার্চ। 21 মার্চ হচ্ছে যেটা এই দিকে উত্তর গোলার্ধের দিকে আমরা জানি স্থলভাগ বেশি আছে, তাই কি বলা হচ্ছে মহাবিষুব, মহাবিষুব বলা হয়। এবং তারপরে আবার কি হয়, 3 মাস পর যখন হয় তখন এইটার পর কিরণটা এই দিকে দেয়, তখন কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ করে, তখন হচ্ছে 21 জুন। 21 জুন, 21 জুন তারিখে কি হয়, 21 জুন তারিখে হয় কর্কটক্রান্তি রেখার উপর কিরণ দেয়, তার জন্য এটাকে কর্কট সংক্রান্তি। তাহলে দেখবেন হচ্ছে মকরক্রান্তি রেখার উপর কিরণ দিলে মকর সংক্রান্তি, কর্কটক্রান্তি রেখার উপর কিরণ দিলে সেটা হলো কর্কট সংক্রান্তি। আবার কিছুদিন পর 3 মাস পর সেটা কি হয়, আবার নিরক্ষরেখার উপর কিরণ দেয়, তখন সেই তারিখটা হয়ে যায় কত, 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর। এইদিকে জলভাগ আছে বেশি, তার জন্য এই যে এইখান থেকে দক্ষিণ দিকে দক্ষিণমুখী হলো, তার জন্য এটাকে বলা হচ্ছে কি, তাহলে জলবিষুব। তাহলে আমরা সব পেয়ে গেলাম যে মকর সংক্রান্তি কাকে বলে, মকর সংক্রান্তি 22 ডিসেম্বর, তাহলে মকর সংক্রান্তি 22 ডিসেম্বর। তারপরে যেটা আসছে সেটা হয়ে গেল কি 21 মার্চ, সেটাকে বলা হচ্ছে মহাবিষুব। তারপরে কি আসছে 21 জুন হচ্ছে কর্কট সংক্রান্তি, কর্কট সংক্রান্তি পরে 23 সেপ্টেম্বর জলবিষুব। এই 4টে তারিখই খুবই গুরুত্বপূর্ণ। পরের, তাহলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তরের পর্ব, যে প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষাতে এসেছে, এবং এগুলো আশা করি সামনের পরীক্ষাতে তোমাদের খুবই কাজে লাগবে। এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য কেপি জেনিথ একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে এটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, এগুলো লাইক এবং শেয়ার করবে, এবং আমাদের সাথে সমস্ত কিছু তথ্য জানার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা সবাই থেকে জয়েন হয়ে যাবে। আজ ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের অন্য কোনো ক্লাসে।